কিছু বলতে গিয়েও সামনে তাকিয়ে থামলো। চোখের ইশারায় চুপ করতে বলল আরশিকেও, কিন্তু সে পাবলিক চুপ করার নয়। অভিযোগ আর অনুযোগের স্তবক আউড়ে গেল শেহজাদের নামে। এই যে আজ ওনার ক্লাস ছিল না, তারপরেও কি পারতেন না আমার সাথে একবার এসে একটু কথা বলতে বা কাউকে দিয়ে আমাকে ডেকে পাঠাতে? কিন্তু না, তা তো উনি করলেনই না। উল্টো আমি যখন তার রুমে যেতে চাইলাম তখন স্টাফকে দিয়ে সাফ বলে পাঠালেন অনুমতি নেই, সে ব্যস্ত। ঠোঁট কামড়ে হাসি চাপলো যারা। আনত মুখে অপেক্ষা করলো আরশির বড়সড় চমকটা পাওয়ার। হলো তাই। কথাগুলো বলে মাথা ঘোরানোর সঙ্গে সঙ্গে আরশির নাকটা গিয়ে প্রবল ধাক্কা খেলো শক্ত কিছুর সঙ্গে। ছিটকে পড়ার আগেই বাহু আগলে ধরলো মজবুত একটা হাত। পরপর হ্যাচকা টানে বুকের সাথে মিশিয়ে শুধালো, খিটখিটে বুড়োর ব্যস্ততার জন্য আই এম সরি। তাই বলে যখন ডেকে পাঠালাম তখন দেখা না করে চলে যাওয়ার মানেটা কি মিসেস শেহজাদ? প্রবল বিস্ময়ে কৃষ্ণকালো অক্ষিকোটর ছানা বড়া হলো আরশির। শেহজাদের পৌরস্বরে বেমালুম ভুলে বসলো খানিক আগের অভিমানী রমণীকে। বিস্ময় কমাতে কল্পলোক মনে হলো সবটা। তবে কি কল্পনা এলো শেহজাদ? তন্দ্রালো স্বরে জানালো, কেন দেখা করব আপনার সাথে? আর মুখের ওপর পাষাণ পুরুষের মতো সামনে আসতে বারণ করে এখন প্রেমিক সাজার কারণ? অভিমান করেছো? আরশি চোখ মেলল, গাল ফুলিয়ে বলল, অভিমান নয়। অভিমান করলে কথা বলা উচিত নয়, কিন্তু আমি যেহেতু কথা বলছি তার মানে আপনার বুঝে নিতে হবে। বাকি কথাটুকু কেড়ে নিল শেহজাদ। বৃদ্ধা আর তর্জনী আঙ্গুলের মাঝে রমণীর চিবুক তুলে ফেরালো নিজের দিকে। তারপর বেশ প্রশ্রয়ের স্বরে বলল, বুঝে নিতে হবে? অভিমান আর নেই এখন। উফ, ফাইনালি আমাদের প্রেমটা তার মানে হচ্ছে। এম আই রাইট ম্যাডাম? মুহূর্তেই আরক্তিম হলো ঝরা বেলির মতো স্নিগ্ধ মুখখানা। ওই সমুদ্র সম নীল চোখে চোখ রাখতে পর্যদস্ত আরশি হাঁসফাঁস করে বলে উঠল, মোটেই না। আপনার উপর হওয়া প্রচুর রাগটা এখনো আছে, একটু কমেনি। কেন তখন ওভাবে বেরিয়ে গেলেন বাড়ি থেকে? বাবা কত কষ্ট পেয়েছে আপনি জানেন। আজ কিন্তু আমার সাথে আপনিও সমান দোষী। ভুলে গেলেন সে কথা? শেহজাদ স্বভাবসুলভ ভারী স্বর উদ্বেগী হলো। কাতর প্রেমিকের মতো প্রশ্ন করলো, বেশ, তাহলে তুমিই বলে দাও, এই দোষী পচা পাঁজি জাম্বুবানের তার বউয়ের রাগ ভাঙানোর জন্য কি কি করা উচিত? শেহজাদের কাতর কণ্ঠে রমণীর মনে কড়া নাড়ল সদ্য বয়সন্ধির প্রেম। লাজুক লাজুক চাউনি ঘাড় ফেরাতে কানের পাশে সেই পরিচিত মুখটা ফিসফিস করে আওড়ালো, আপাতত 1000 খানেক চুমু, আর বাকি আদর বাসায় গিয়ে চলবে। হৃৎপ্রকোষ্ঠে হার্টবিট মিস হলো আরশির। ভীষণ লজ্জায় কাবু হলো অন্তঃপট। অলিন্দের গতি দীর্ঘশ্বাস আর বিষণ্ণতা হারিয়ে ছুটতে লাগলো চঞ্চলা কিশোরীর মতো। তক্ষুনি বহুদূর থেকে যেন ভেসে এলো এক বিরাগী নারীকণ্ঠ। ইংরেজিতেই বলল, মিস আরশি, আপনি ঠিক আছেন? কি সব বলছেন তখন থেকে নিজের মতো করে? আরশি হুঁশ ফিরল যেন। সামনে তাকিয়ে সম্মুখীন হলো প্রবল অসন্তুষ্ট মুখে দাঁড়িয়ে থাকা মিসেস বেলার। গোলগাল হৃষ্টপুষ্ট মুখখানা হতাশ হয়ে আওড়ালো, মিস আরশি, আমার মনে হয় আপনি ডিপ্রেসড। কতক্ষণ ধরে ডাকছি, শুনছেনই না? কাইন্ডলি ভালো একজন ডক্টর দেখান। আপনি ক্লাসেও আজকে বেশ অমনোযোগী ছিলেন। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনাদের থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখি আমরা, সেখানে আপনি। মিসেস বেলার বাকি কথাগুলো আর কর্ণধার অবধি পৌঁছালো না আরশির। কেমন ধোঁয়াশার মতো লাগলো সেসব। ধীরে ধীরে অক্ষিপটে ভাসলো খানিকক্ষণ আগের ঘটনা। সবটাই অলিক ভেবে নিজেকে বুঝে দিতে পারল না সে। এত বাস্তবকে কখনো হতে পারে কল্পলোক? মিসেস বেলা অনেকটা সময় নিয়ে আরশিকে তাদের এক্সপেকটেশন, রুলস অ্যান্ড রেগুলেশন বুঝিয়ে বিদায় নিতে শব্দ করে হেসে ফেলল যারা। হাসির দমকে চোখের কোটরে পানি জমলো, পেট খিল ধরলো। তারপর আরশির কাঁধে ভর দিয়ে বলল, বাপরে, কি প্রেম তোর আর মিসেস বেলার! উনি ইংরেজিতে তোকে ঝাড়ছিলেন আর তুই বাংলার জীবনানন্দ তাকে বনলতা ভেবে বসলি। কি কি সব বলছিলি ভাই?
আচ্ছা, কাকে ভেবে বলছিলি সেসব বলতো? সত্যি করে বলবি, আমি একটুও হাসবো না। আরশির মুখ ভার। যারার দুষ্টুমিতে কিঞ্চিত বিরক্ত হলেও ফের গুটিয়ে গেল ভেতর ভেতর। যাকে ভেবেছিল সে কি আদৌ মনে রেখেছে ওকে? ভেবেছে ওর কথা একবারও আজ? কেন বলবে তার নাম সে? আর বললেই যে যারা হাসবে না, তার গ্যারান্টি কি? তাও ভালো, ভাগ্য সুপ্রসন্ন থাকায় মিসেস বেলাকে চুমুটুমু খেয়ে বসেনি সে। এটুকুই যা স্বস্তি। নইলে প্রাণপ্রিয় বান্ধবীর হাসাহাসির তোপে এতক্ষণে আর দাঁড়িয়ে থাকতে হতো না এখানে। নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরে সন্ধে নামলো। হাজার খানেক ডিজিটাল বিলবোর্ড আর আর্কিটেকচারাল লাইটিং এর উদাসীনতা হারালো পথিকের ক্লান্ত চোখ। রাস্তার দুপাশে সোডিয়াম আলো চিকচিক করে উঠল পেজা তুলোর মতো বরফের স্তূপ। নিয়ন সাইনগুলো দিনে আলোর মতো আলো ঝলমলে করে রাখলো টাইমস স্কয়ার। ব্রুকলিন ব্রিজে বাড়ল জনসমাগম, যেখানে কপত কপতির উন্মাদ প্রেমে সিগারেটের ধোঁয়া ছড়ালো কোনো এক হৃদয় ভাঙা তরুণ। হাসান ভিলায়ও রোজকার মতোই আলো জ্বলল। মেহমেদ হাসান প্রিয়তমার জন্য কফি মগ হাতে রুমে এসে সাউন্ড বক্সের বাটন টিপলেন। সাউন্ড বক্সে 63 বছর বয়সী ফ্রাঙ্ক সিনাত্রা তার সুকোমল কণ্ঠস্বরের উষ্ণতা ছড়িয়ে মৃদুলয়ে গেয়ে উঠলেন। I wanna wake up in that city that doesn't sleep and find your king of the hill, top of the heap. Your small town blues, they are melting away. I'm gonna make a brand new start of it in old New York. মরিয়ম বেগমের হাতে ছোট্ট রুষার ফ্রেমে বাঁধানো ছবি। একটা ফুটন্ত গোলাপের মতো মুখে কি অনাবিল আনন্দ। ভাইয়ের দিকে তাকে খিলখিল করে হেসে উঠতেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করেছিলেন মেহমেদ। কিন্তু সেই রুষা আজ নেই, শুধু রয়ে গেছে তার স্থির চিত্র। মরিয়ম বেগমের বুক ভার হয়ে এলো। ফুপিয়ে উঠলেন মেয়ের ছবি বক্ষ ভাগে চেপে। ঈষদুষ্ণ অস্ত্রকণা গাল গড়িয়ে পড়ার আগে হাতের আজলা পাতলেন মেহমেদ। স্ত্রীর দুঃখটুকু মুঠোয় ভরে নরম স্বরে বললেন, আর কত কাঁদবে মরিয়ম? আজ 18টা বছর তো কেঁদে গেলে। তুমি কাঁদলে যদি আমাদের রুষাকে উপরওয়ালা ফিরিয়ে দিতেনি, তাহলে এতদিনে কি রুষা আমাদের কাছে ফিরে আসতো না বলো? মরিয়ম ভেজা চোখে মুখ তুললেন। শান্ত দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বলে উঠলেন, রুষা আর ফিরবে না, ও মারা গেছে। এই সত্যিটা আমার থেকে লুকিয়ে কি শান্তি পেলে বলো তো? মেহমুদ হাসান স্তব্ধ, মূর্তির ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন খানিকক্ষণ। তারপর শুকনো ঢোক গিলে বললেন, যে সত্যিটা কষ্ট দেয় তা জানার চাইতে একটা মিথ্যেকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচার মধ্যে একটা আলাদা আস্তিক প্রশান্তি অনুভব করা যায়। আমি বোধহয় সেরকম কোনো প্রশান্তি দিতে চাইছিলাম তোমাকে। আই এম সরি মরিয়ম। বিবাহিত জীবনে এই প্রথম বোধহয় মরিয়ম বেগম রাগলেন। বীতস্পৃহায় মুখ ফিরিয়ে নিলেন একপাশে। দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এটাকে ঠকানো বলে মেহমেদ। তুমি আমাকে ঠকিয়েছো। ভাগ্যিস আজ ড্রয়ার খুলে তোমার ফাইল বের করতে গিয়েছিলাম, নয়তো দেখা যেত মেয়ের ডেথ সার্টিফিকেটটা তুমি সরিয়ে ফেলছো আমার চোখের আড়ালে। মেহমেদ হাসান পোড়া শ্বাস ফেললেন। অনুতাপে রুদ্ধ হওয়া অক্ষিপটে ঝাপসা দেখলেন হঠাৎ। অপরাধ বোধে মাথা নোয়ালেন। তবে কি কাঁদছেন তিনি? ফ্রাঙ্ক সিনাত্রার গানের মতোই হয়তো নিউ ইয়র্ক শহর কখনো ঘুমায় না। এই শহরে নীরবতা নগণ্য। সর্বদাই নিয়ন সাইনে জলজলে এর অলিকলি, হর্ন আর ট্রাফিকে তটস্থ চলাচলের রাস্তা। সাবওয়ে ট্রেন ছাড়া হেঁটে বাড়ি ফিরলে চোখে পড়বে নানা স্ট্রিট পারফরম্যান্স। কেউ গান গাইছে তো কেউ সুর তুলছে গিটার অথবা স্যাক্সোফোনে। যারা বিকেলে মিসেস লরেন্সের সাথে দেখা করতে গিয়েছিল, চাকরির প্রথম দিন থাকতে না পারার সীমাহীন লজ্জায় যখন পর্যদস্ত সে, তখন মিসেস লরেন্স হেসে বলেছিলেন, দাঁড়িয়ে গান শুনতে শুনতে মনে মনে স্মিত হাসলো মেয়েটা। এক হারা মুখটা ম্যাগনোলিয়া ফুলের মতো স্নিগ্ধ লাগলো আলো আধারির মধ্যে। ঝিরঝিরে তুষার কণারা ঢেকে দিতে চাইলো লাজবন্তীর মেদুর আদল। অন্তঃস্থলে বইল বসন্তের হাওয়া। তখনই কানে এলো এক ঋণে ঋণে মেলি কণ্ঠ, হাতে গিটার। ইংরেজিতে আবদার করে বলল, ম্যাম, আপনি গাইবেন আমার সাথে।
যারা হকচকানো দৃষ্টিতে চাইলো মেয়েটির দিকে। সবাই হাততালি দিতেই ভারী লজ্জায় পড়ে গেল বেচারি। কতবার বলতে চাইলো গান গাইতে সে পারে না, তবে সে কথা কেউ শুনলে তো। অজ্ঞতা মাইক্রোফোন হাতে নিয়ে মধ্যমণি হলো 50 মানুষের। চোখ বন্ধ করতেই নীলাম্বরের মানুষপটে ভাসলো সেই হাসি খুশি মুখখানা। প্রাঞ্জল মুখশ্রীর এক দাপুটের তরুণ, যার প্রেমে পড়ে গানটাও রপ্ত করে ফেললো রমণী। গেয়ে উঠল লতা মঙ্গেশকরের বহু পুরনো একটি গান। इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा, जन्म जन्म से हो साथ तेरे, है नाम मेरा जल की धारा। হিন্দি গানের অর্থোদ্ধার না করতে পারলেও পাশে দাঁড়ানো মেয়েটা গিটারে চমৎকার সুর তুলতে ভুলল না। তবে এমন মনোহর সঙ্গীতবহ তৈরি হতেই সবাইকে চমকে দিয়ে ভিড়ের মধ্যে থেকে ভেসে এলো এক পৌরষ কণ্ঠ। তালাত মাহমুদের অংশটুকু গাইল সে। इतनी मोहब्बत करो ना, मैं डूबो न जाऊं कहीं, वापस किनारे पे आना, मैं भूल न जाऊं कहीं, देखा जब से चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। পরিচিত কণ্ঠ শুনে চোখ মেলল যারা। তৎক্ষণাৎ দৃষ্টি গিয়ে ভিড়ল একজোড়া হেম চোখে। চোখাচোখি হতে হৃৎপিণ্ড থমকালো যারার। ভালোবাসায় বোধ হলো মস্তিষ্ক, যার সুরের মূর্ছনায় শহর হারালো। তার হেম চোখে অপলক চেয়ে রইল যারা। প্রেমিকার মুগ্ধ চোখে তাকিয়ে নিঃশব্দে হাসলো আয়ান। গান থামাতেই যেন করতালিতে ফেটে পড়ল সবাই। ভিড় ঠেলে যারার মুখোমুখি এসে দাঁড়ালো কালো জ্যাকেট আর এলোমেলো চুলের মানুষটা। পরপর সবাইকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো যারার পায়ের কাছে। উল্লাসে ফেটে পড়লো পথচারীরা। কয়েকজন তো মোবাইল বন্দি করতে লাগলো আয়নের পাগলামি। গিটার হাতের মেয়েটা আয়নের হাতে মাইক্রোফোন এগিয়ে দিতেই বান্দা লুফে নিল সেটা। যারা তখনও ফ্যালফ্যালে চোখে তাকিয়ে, দৃষ্টিতে বিভ্রম, যেন আশেপাশে সবটাই কাল্পনিক। তরুণীর কল্পলোকে সেই রাজকুমার তার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসলো। তারপর পকেট থেকে বের করলো একটা ছোট্ট চারকোনা বক্স আর একটা লাল গোলাপ। নিজে বক্সটা খুললো যারার সামনে, যেখান থেকে আলো ছড়িয়ে মাথা তুললো ছোট্ট পাথরের একটা আংটি। যারাকে তৃতীয় দফায় বাক শূন্য করে মাইক্রোফোন হাতে আয়ান বলে উঠল, Will you marry me, butterfly? আশেপাশে মানুষের আনন্দ চিৎকারের কমতি নেই। সবাই সমস্বরে বলতে লাগলো। বিস্ময়ভূতের মতো কতক্ষণ চেয়ে থেকে ঝরঝরে করে কেঁদে ফেললো শক্তপোক্ত মেয়েটা। সে কি এক অদ্ভুত অনুভূতি। মুখে হাত চেপে কোনো এক অজানা তাগিদে ক্রমাগত মাথা নাড়ল যারা। দুটো ভালোবাসার মানুষের এমন মুহূর্ত উদযাপনের কার্পণ্য করল না নিউ ইয়র্ক শহর। ভীষণ করতালিতে আরেক দফা কানে তালা লাগলো সবার। তুষারের শহর আর যারার ভেজা চোখ সাক্ষী হলো আয়নের আংটি পরানোর দৃশ্যের। যারার বা হাতের অনামিকা আঙ্গুলে জলজল করলো আয়নের দেয়া সে আংটিখানি। ভালোবাসার মানুষের শখানেক চুমুতে সিক্ত হলো যারার মসৃণ কপাল। শীর্ণ গতরখানা শক্তপোক্ত বুকটায় মিশিয়ে নিয়ে আয়ান বলল, ভালোবাসি বাটারফ্লাই, খুব বেশি ভালোবাসি। যারা ফোপাতে ফোপাতে ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছে শরীরের সমস্ত ভার, নিস্তেজ হওয়া গলায় বলল, আপনি খুব পচা গান বানর মশাই, এত পচা গলার গান আমি কোথাও শুনিনি। আয়ান হাসলো। বড্ড স্বতঃস্ফূর্ত দেখালো সেই হাস্যোজ্জ্বল সৌম্য মুখ, যেন নিজের প্রশংসা শুনছে এমন কণ্ঠে বলল, তাহলে তো রোজ শোনাতে হয় এই পচা গলার গান। যারা মুখ তুলো আয়ানের বুক থেকে, পেল হাত জোড়া আরো শক্ত করে আয়ানকে জড়িয়ে ধরে ভেজা চোখে শুধালো,
আর রোজ রোজ এই পচা গলার গান শুনে হজম করলে আমি কি পাবো? আয়ান ভাবুক স্বরে বলল। নির্ঘুম রাত আর বাঘের মধ্যে আদর চলবে ম্যাডাম? জারার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। আকাশসম লজ্জায় মুষড়ে পড়ল আয়ানের বুকে। মুখ লুকালো চওড়া সিনায়। আকণ্ঠ লজ্জায় প্রাণনাশ হলে কাল খবরের হেডলাইনে জারার নামটা উঠে যেত নির্ঘাত। আয়ান প্রেয়সীর এমন লজ্জা দেখে ঠোঁট টিপল, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো। আবারও বলছে, ভালোবাসি বাটারফ্লাই, ভীষণ ভালোবাসি। যতটা ভালোবাসলে মরে যাওয়া যায়, তার থেকে বেশি ভালোবাসি তোমাকে। শেহজাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হলো সেদিন। ধূসর মেঘের আড়ালে রূপলি চাঁদটা যখন ঘুমের কোলে পাড়ি জমানোর পায়তারায়, তখন হাসান ভিলার সদর দরজায় এসে দাঁড়িয়েছে শেহজাদ। ক্লান্ত অবসন্ন আদলের দীপ্তমান চোখগুলো খুঁজে ফিরল একটা পরিচিত মুখ, অথচ যাকে খুঁজছে তার টিকিটিও নেই পুরো বসার ঘরে। অজ্ঞতা অনুতাপের পোড়া শ্বাস পেছনে ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠল মানুষটা, কিন্তু বেডরুমের দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকতেই চোখ গেল বিছানায়। ড্রিম লাইটের আবছা আলোয় স্পষ্ট হয়ে উঠল সেখানে শুয়ে থাকা অবয়বটি। শেহজাদ মাথা নোয়ালো, আনত মুখের রক্তিম ঠোঁটজোড়া বিস্তৃত হলো দুদিকে। নিঃশব্দে হাসলো আরশির পাষাণ পুরুষ। প্রিন্সিপালের জরুরি তলবে সন্ধ্যের আগে ফিরতে না পারার বিষাদটুকু মুহূর্তে উবে গেল মন থেকে। বরং প্রিয়দর্শিনীর অভিমান ভাঙাতে সেখানে এসে নোঙ্গর ভেড়ালো প্রেম প্রেম অনুভূতি। নীল চোখের মানুষটা লম্বা পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার কাছে। ডিভানের উপর ছুঁড়ে ফেললো পরনের ওভারকোটখানা। আলো আধারির মাঝে দৃশ্যমান হলো টার্টল লনেক সোয়েটারে আর আটসাট হওয়া বলিষ্ঠ গতর। খানিকটা সংশয় নিয়ে ধীরে ধীরে বিছানার পাশে বসলো সে। আন্দাজ করতে চাইল আরশি ঠিক কতটুকু অভিমান করে আছে তার ওপর। প্রেম সে জীবনে করেনি, আর করলেও প্রেয়সীর রাগ ভাঙানোর মতো ফুসরত হয়তো পেত না। তাই আন্দাজের ফলাফল শূন্যে গিয়ে ঠেকে দোহারা চেহারায় ফুটে উঠল স্ত্রীর প্রতি জমে থাকা অনুরাগ। কিঞ্চিত বিদ্রুপ মিশিয়ে নিচু স্বরে আওড়ালো, হঠাৎ আজ এত তাড়াতাড়ি পাশ ফিরে কম্বল মুড়ি দিয়েছেন কেন? সকালে ওভাবে বলেছি বলে আমার মুখ দেখবেন না, এমন কোনো পণ করলেন নাকি? আরশি সারা শব্দ নেই। শেহজাদের কথাগুলো তার কর্ণকুহর অব্দি পৌঁছালো কিনা সে প্রশ্ন বাহুল্য। শেহজাদের গুরুগম্ভীর ব্যক্তিত্ব বিচলিত হলো আরশির একটুখানি ফিরে চাওয়ার আশায়। ছটফট করলো ভিতর ভিতর। আয়ান বলেছে মেয়েরা নরম মনের হয়, বেশিক্ষণ রেগে টেগে থাকতে পারে না, অথচ তার বউ কিনা ফিরেও চাইছে না তার দিকে। এ কেমন ধারা ব্যবহার! মসৃণ ললাট পটে ভাঁজ পড়ল শেহজাদের। কম্বলের উপর থেকে আরশিকে ছুতে গিয়েও গুটিয়ে ফেললো হাতখানা। খানিক অনুযোগের স্বরে বলল, আমি জানি তুমি ঘুমাওনি, দেরি করে এসেছি বলে ইচ্ছে করে আমাকে ইগনোর করছো, তাই না? এবারেও অপর পাশে বিরাজ করলো নীরবতা। বিরান বাতাসে মিশে গেল শেহজাদের পৌরস কণ্ঠ। স্ত্রীর অভিমান ভাঙার অপারগতা মেনে নিতে না পেরে উদ্ধত্ত হলো মন। বেলেহাজ স্বরে বলে উঠল, ইফ ইউ থিঙ্ক এভাবে আমার থেকে পালিয়ে বেড়াবে, দেন লেট মি ক্লিয়ার ইউ। আমি কিন্তু অতটাও জেন্টলম্যান নই। আমি 1 থেকে 3 গুনবো, আর এই 3 গুণার মধ্যে কম্বল না সরালে আগামী 1 সপ্তাহ ঘরের বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না তোমার। অ্যান্ড বিলিভ মি অর নট জান, হোয়াট আই হ্যাভ সেড দিস টাইম আই উইল ডু। তখনও নিরুত্তাপ রমণী, স্বভাব সুলভ কাপাকাপিটুকু পর্যন্ত নেই। তবে কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল আরশি? ভাবনার ইস্তফা ঘটাতে ভারী শোনালো শেহজাদের কণ্ঠস্বর। থেমে থেমে গুনতে শুরু করলো সংখ্যাগুলোকে। 1, 2। এ পর্যায়ে শেহজাদ থামলো। আরশি এখন উঠছে না দেখে দীর্ঘশ্বাস ফেলল। তবে যেই না 3 গুনতে যাবে, তখনই ভূত দেখার মতো চমকালো সে। থমকে গেল গলবিল। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় দাঁড়িয়ে কোনো রকমে হাতড়ে টিপল বেড সুইচটা। বাতি জ্বালাতেই সম্মুখে দৃশ্যমান হলো কম্বল জড়িয়ে বসে থাকা থমথমে গরণ। কাঁচা পাকা চুল আর গোঁফ। শেহজাদ কথা হারিয়ে ফেলেছে। তাকে ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেহমুদ হাসান বলে উঠলেন, ভাবি আরশিমা তোমাকে পছন্দ করে না কেন? অশুভ বিয়াদব ছেলে, বাবাকে একসাথে রুমের থেকে দিবে না তুমি? ইয়ারকার করার জায়গা পাও না, তাই না? শেহজাদের ঠোঁটজোড়া ফাঁক হয়ে আছে বিস্ময়ে। থতমত ভাবটা গিলে বিমূর স্বরে শুধালো, তার আগে বলো, তুমি এই ঘরে কি করছো? আর আরুষি কোথায়? মেহমেদ ভ্রু গোটালেন। গোল গোল নাদুস নুদুস চেহারায় মন খারাপের ছটা। বিষণ্ণ গলায় আরেক দিক ফিরে বললেন,
আরশিকে তোমার মায়ের সাথে নিয়ে ঘুমিয়েছে। আগামী কয়েকদিন সে নাকি আরশির সাথে ঘুমাবে। মায়ের হঠাৎ এমন চাওয়ার মানে সে যা ঠিক ধরতে না পেরে বাবার উপর বিরক্তি ছেড়ে বলে উঠল, আশ্চর্য,